আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের দিক থেকে একটা খুব ইন্টারেস্টিং রিকোয়েস্ট এসেছিল, আমাকে এই পেজের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে ও বিস্তারিত বুঝিয়ে দাও। তো আজ আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। একটা সাধারণ ডিজাইন কিভাবে কারখানার ভেতরে একদম সলিড বাস্তব রূপ পায় সেটা নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল থাকে, তাই না? আজ আমরা ফাউন্ড্রি বা ঢালাই কারখানার জটিল সব কাজগুলোকে ভেঙে একটা পরিষ্কার ভার্চুয়াল ফ্যাক্টরি ট্যুরের মাধ্যমে তুলে ধরব। এই যে মেটেরিয়ালটা দেখছেন, এখানে 15 থেকে 27 নম্বর পর্যন্ত মোট 13টা বেশ টেকনিক্যাল প্রশ্ন আছে। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো হয়তো খুব বোরিং কিছু ডেটা, কিন্তু বিশ্বাস করুন, এই আলাদা আলাদা প্রশ্নগুলোকে এক করলে অসাধারণ একটা ধারাবাহিক গল্প তৈরি হয়। চলুন ভেতরে ঢোকা যাক আর এই প্রতিটি প্রশ্নের পেছনের কারিগরি দিকগুলো খুব সহজ করে বুঝে নেওয়া যাক। তো পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা আলোচনাকে 5টা মূল ভাগে সাজিয়েছি। প্রথমে জানব ফাউন্ড্রির ইতিহাস, এরপর মেইন প্রোডাকশন ডিপার্টমেন্ট, তারপর মেল্টিং আর কাস্টিং, এরপর সাপোর্ট ডিপার্টমেন্ট, আর সবশেষে ম্যাটেরিয়ালস এবং বাই প্রোডাক্টস। সেকশন 1, ফাউন্ড্রির ইতিহাস। যে কোনো টেকনোলজির বর্তমান বুঝতে হলে একটু ইতিহাসের পাতা উল্টে দেখাটা জরুরি। এখানেই আমাদের 15 আর 16 নম্বর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সালটা 1897। মেটাল কাস্টিংয়ের জগতে তখন একটা রীতিমতো গেম চেঞ্জার আবিষ্কার হয়, যার নাম ইনভেস্টমেন্ট কাস্টিং। এর ফলে খুব নিখুঁত আর জটিল শেপের মেটাল তৈরি করা সহজ হয়ে যায়। এরপর 1948 সালের দিকে আরেকটা বড় ব্রেক থ্রু আসে। তখন গ্রে আয়রনের পরিপূরক হিসেবে ডাকটাইল আয়রন বা নমনীয় লোহার ব্যবহার শুরু হয়। এতে করে ঢালাই করা মেটাল আরও অনেক বেশি টেকসই হয়ে ওঠে। ইতিহাসের এই স্ট্রং ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে। খাতায় কলমে করা একটা প্রাথমিক ডিজাইন আসলে কারখানার ভেতরে গিয়ে কিভাবে ধাপে ধাপে একটা ফিজিক্যাল আকার পায়? চলুন কারখানার মেইন ফ্লোরে গিয়ে উত্তরটা খোঁজা যাক। সেকশন 2, মেইন প্রোডাকশন ডিপার্টমেন্ট। আমরা এখন ভার্চুয়াল ফ্যাক্টরি ট্যুরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশে আছি। এখানেই মূলত আসল ম্যাজিকটা ঘটে। এই প্রোডাকশন লাইনের ধারাবাহিকতাটাই 17, 18 আর 19 নম্বর প্রশ্নের উত্তর একেবারে ক্লিয়ার করে দেয়। এটা মূলত 3 ধাপের একটা প্রসেস। ফার্স্ট স্টেপ হলো প্যাটার্ন মেকিং, মানে মূল জিনিসটার আদলে প্রথমে একটা মডেল বা প্যাটার্ন তৈরি করা। সেকেন্ড স্টেপ মোল্ড মেকিং, মডেলটা থেকে একটা ছাঁচ বা মোল্ড বানানো হয় যার ভেতরে গলিত ধাতুটা থাকবে। আর থার্ড স্টেপটা বেশ ইন্টারেস্টিং, কোর মেকিং। চূড়ান্ত জিনিসটার ভেতরে যদি কোনো ফাঁপা জায়গা রাখার দরকার হয়, তখন এই স্পেশাল কোর তৈরি করে ভেতরে বসিয়ে দেওয়া হয়। আচ্ছা, ছাঁচ বা মোল্ড তো রেডি হলো, কিন্তু আসল ধাতুটা এর ভেতরে কিভাবে তার রূপ নেবে? এর জন্য আমাদের দরকার প্রচুর পরিমাণে উত্তাপ। সেকশন 3, মেল্টিং এবং কাস্টিং। আমরা এখন ফাউন্ড্রির সবচেয়ে উত্তপ্ত আর ইন্টেন্স একটা পর্যায়ে চলে এসেছি। 20 নম্বর প্রশ্নটা ছিল মেটাল মেল্টিং সেকশন নিয়ে। সহজ কথায় এটা এমন একটা জায়গা যেখানে কাঁচামাল আর মেটাল অ্যালয়গুলোকে প্রচণ্ড তাপে গলিয়ে একদম লিকুইড মেটালে পরিণত করা হয়। মানে কঠিন লোহা এখানে আক্ষরিক অর্থেই তরলের মতো প্রবাহিত হয়। এরপর আসে 21 নম্বর প্রশ্নের উত্তর, কাস্টিং সেকশন। ওই ফুটন্ত গলিত ধাতুটাকে যখন খুব সাবধানে মোল্ড বা ছাঁচের ভেতর ঢালা হয়, সেই জায়গাটাই হলো কাস্টিং সেকশন। এখানেই লিকুইড মেটালটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হতে থাকে আর তার চূড়ান্ত শেপ পায়। এবার একটু ভাবুন তো, এত বড় একটা প্রোডাকশন লাইন কি এমনি এমনি চলতে পারে? শুধু মেটাল গোলালে আর ঢালাই করলেই তো আর একটা ফ্যাক্টরি চলে না। ব্যাকগ্রাউন্ডে আর কি কাজ হয় যা পুরো সিস্টেমটাকে বাঁচিয়ে রাখে? সেকশন 4, সাপোর্ট ডিপার্টমেন্টস। এরাই হলো যে কোনো সফল কারখানার আনসাং হিরো। এদের ছাড়া মেইন প্রোডাকশন লাইন একদিনও অচল। 22, 23 আর 24 নম্বর প্রশ্ন থেকে আমরা জানতে পারি মূলত 3 ধরনের সাপোর্ট টিমের কথা। প্রথমে পারচেজিং বা ক্রয় বিভাগ। কারখানার যাবতীয় টুলস, স্ক্র্যাপ টিন, লোহা বা নতুন যন্ত্রপাতি সব এরাই কেনে। এরপর আছে কোয়ালিটি ইন্সপেকশন। এরা না থাকলে পুরো প্রসেসটাই মাটি। টেস্টিং আর কন্ট্রোলের মাধ্যমে পণ্যের বেস্ট কোয়ালিটি নিশ্চিত করা এদের কাজ। আর শেষে হলো স্টোরেজ ডিপার্টমেন্ট। র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম ফিনিশড প্রোডাক্ট সবকিছুর ইনভেন্টরি পারফেক্টলি মেনটেন করা এদের দায়িত্ব। ফ্যাক্টরির প্রোডাকশন আর ম্যানেজমেন্ট তো বুঝলাম, কিন্তু একটা ব্যাপার এখনও ক্লিয়ার না। এই এত সব কাণ্ডকারখানার ভেতরে রাসায়নিকভাবে কি উপাদান ঢুকছে আর দিন শেষে পড়ে থাকছে কি? যা আমাদের নিয়ে যাচ্ছে শেষ সেকশনে, ম্যাটেরিয়ালস এবং বাই প্রোডাক্টস। চলুন একটু কেমিস্ট্রির দিকটা দেখা যাক। 25 নম্বর প্রশ্নটা ছিল ফাউন্ড্রি স্যান্ড বা ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালি নিয়ে।
আর সত্যি বলতে এর কম্পোজিশনটা বেশ মজার, এটা কিন্তু সাধারণ কোনো বালি না। এর মধ্যে ক্লে বা কাদা, কর্নমিল, পিচডাস্ট, কাঠের গুঁড়ো, সিলিকা আর আয়রন অক্সাইড থাকে, মানে অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালের একটা বিশাল মিক্সচার। ছাঁচটাকে শক্ত এবং পারফেক্ট শেপে ধরে রাখার জন্যই এতগুলো অদ্ভুত উপাদানের দরকার হয়। ২৬ নম্বর প্রশ্নে কারখানার ক্লিনিং প্রোডাক্টস নিয়ে বলা হয়েছে। বুঝতেই পারছেন, কারখানার ভারী গ্রিজ আর ময়লা তো সাধারণ সাবান দিয়ে যাবে না। তাই সোডিয়াম হাইড্রক্সাইড, গ্লিসারিন, ফ্যাটি অ্যাসিড আর সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফোনেটের মতো অত্যন্ত শক্তিশালী রাসায়নিক উপাদান দিয়ে এখানকার ক্লিনারগুলো তৈরি করা হয়। ২৭ নম্বর এবং আমাদের একেবারে শেষ প্রশ্নটা হলো, এই বিশাল প্রসেস শেষে বাই প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যায়। ঢালাইয়ের কাজ শেষ হলে উদ্বৃত্ত হিসেবে ফাউন্ড্রি স্যান্ড, কাঠের ধুলা, গ্লু বা আঠা, সালফার অক্সাইড আর পলিস্টাইরিন পড়ে থাকে। কারখানার পরিবেশ ঠিক রাখার জন্য এই বাই প্রোডাক্টগুলোর সঠিক ম্যানেজমেন্ট করাটা কিন্তু মারাত্মক জরুরি। তো আমরা দেখলাম কিভাবে মাত্র একটা পেজের ১৩টা প্রশ্ন জুড়ে পুরো ফাউন্ড্রি প্রসেসের একটা কমপ্লিট ছবি ফুটে ওঠে। ইতিহাস, ম্যানুফ্যাকচারিং আর কেমিস্ট্রির এই সুসংগঠিত মেলবন্ধন কিভাবে আমাদের চারপাশের আধুনিক পৃথিবীটাকে শেপ করছে ভাবলেই অবাক লাগে, তাই না? আশা করছি আপনাদের এই রিকোয়েস্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে ও বিস্তারিত বুঝিয়ে দাও, সেটা আমরা দারুণভাবে কভার করতে পেরেছি। নেক্সট টাইম কোনো পারফেক্ট মেটাল অবজেক্ট দেখলে এই পুরো প্রসেসটার কথা আপনার একবার হলেও মনে পড়বে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। ভালো থাকবেন।